খনিজ চুম্বক না দিলে চীনের ওপর 200% শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। এতে কার ক্ষতি বেশি, চীন নাকি আমেরিকার? এবার গাজায় আরো 5 জন সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী, যা ছড়িয়ে গেছে দুটি বিশ্বযুদ্ধের সাংবাদিক হত্যার সংখ্যাকে। পৃথিবী নয়, শনির চাঁদে বসবাস করার স্বপ্ন দেখছে মানুষ। সেখানে কি পানি আছে? মানুষ কি হেঁটে চলবে নাকি লাফিয়ে? কি বলছেন? 200% শুল্ক আরোপ হবে চীনের ওপর যদি যুক্তরাষ্ট্রকে খনিজ চুম্বক না দেয় আমেরিকা। চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যেই এবার খনিজ চুম্বক নিয়ে চীনকে এমন হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, বিশ্বে চুম্বকের একচেটিয়া নিয়ন্ত্রণ নিয়েছে চীন, তবে শুল্ক দিয়ে এই একচেটিয়া ব্যবসার নিয়ন্ত্রণ নেয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রশ্ন উঠেছে, ট্রাম্পের এই হুমকিতে কি ভয় পাবে চীন? কেননা এতে বিপদ বাড়বে আমেরিকারই। কারণ চীন প্রযুক্তি রপ্তানি বন্ধ করলে বিপাকে পড়বে আমেরিকার বড় বড় প্রযুক্তি ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে বসে বিভিন্ন দেশের খনিজ সম্পদ নিয়ে বিশেষ আগ্রহ দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন ও গ্রিনল্যান্ডের বিরল খনিজের নিয়ন্ত্রণ পেতে রীতিমতো জোর জবরদস্তি চালিয়েছেন তিনি। আর এবার খনিজের জন্য ট্রাম্প হুমকি দিলেন বিশ্ব রাজনীতির আরেক পরাশক্তি দেশ চীনকে। 25 আগস্ট প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে বৈঠকে বসেন দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জায়ে মিয়ুং। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠকের মাঝেই চীনকে কড়া ভাষায় হুমকি দিলেন ট্রাম্প। ওভাল অফিসে বৈঠক চলাকালে লি জায়ে মিয়ুংকে পাশে রেখেই চীনের খনিজ নিয়ে কথা বলেন ট্রাম্প। ট্রাম্প বলেন, চীন যুক্তরাষ্ট্রকে খনিজ চুম্বক দেবে, আর নইলে তাদেরকে 200% শুল্ক দিতে হবে। চীন যদি যুক্তরাষ্ট্রকে চুম্বক না দেয় তাহলে তাদের উপর আমাদের 200% শুল্ক আরোপ করতে হবে, আর এটা করতে আমাদের খুব বেশি সমস্যা হবে না। চীন খুবই বুদ্ধিমত্তার সাথে বিশ্বে চুম্বকের একচেটিয়া নিয়ন্ত্রণ নিয়েছে, কিন্তু আমাদের আরো অনেক শক্তিশালী জিনিস আছে, তা হলো শুল্ক। আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমাদেরও অনেক চুম্বক থাকবে। You know the story. It's a very interesting history with magnets. And ট্রাম্পের এমন মন্তব্যের পর নতুন করে আলোচনায় আসছে চীনের খনিজ চুম্বক। প্রশ্ন উঠছে, কেন চীনের চুম্বক নিয়ে এত আগ্রহ দেখাচ্ছেন ট্রাম্প? নাকি এই একটি জায়গায় চীনের সাথে পেরে উঠতে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প? রেয়ার আর্থ ম্যাগনেট বা চুম্বক হলো প্রযুক্তি ও প্রতিরক্ষার প্রাণশক্তি। একদিকে যেমন স্মার্টফোন, ল্যাপটপ ও ইলেকট্রিক গাড়ির মতো প্রযুক্তিতে চুম্বকের ব্যবহার রয়েছে, তেমনি অন্যদিকে ফাইটার জেট, মিসাইল ও সাবমেরিনের মতো প্রতিরক্ষা শিল্পেও চুম্বক অপরিহার্য। এক কথায় সবচেয়ে কৌশলগত প্রযুক্তি ও প্রতিরক্ষা খাত এই চুম্বকের ওপরই নির্ভরশীল। তবে বিশ্বে রেয়ার আর্থ ম্যাগনেট উৎপাদনের প্রায় 90% বাজারই চীনের হাতে। শুধু কাঁচামাল নয়, বরং প্রসেসিং ও ফিনিশড ম্যাগনেটেও চীনের আধিপত্য রয়েছে। যুক্তরাষ্ট্রে কিছু রেয়ার আর্থ খনি থাকলেও এগুলো প্রক্রিয়াজাত করার ক্ষমতা সীমিত। অনেক সময় এসব কাঁচামাল চীনেই রিফাইন করা হয়, ফলে মার্কিন প্রতিরক্ষা ও টেক ইন্ডাস্ট্রি কার্যত চীনা সরবরাহের উপর নির্ভরশীল। 2022 সালে যুক্তরাষ্ট্র এনভিডিয়া ও এএমডির সমমানের জিপিইউ চীনে বিক্রি নিষিদ্ধ করে। একই সাথে চীনের হুয়াওয়ে ও এসএমআইসির মতো প্রতিষ্ঠানকে মার্কিন প্রযুক্তি পাওয়ার পথ বন্ধ করে দেয়। এতে চীনের এআই ও সুপার কম্পিউটিং গবেষণা বাধাপ্রাপ্ত হয়। জবাবে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে 2023 সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে গ্যালিয়াম, জার্মানিয়াম, গ্রাফাইট ও রেয়ার আর্থ ম্যাগনেট রপ্তানি নিষিদ্ধ করে চীন, যা এখনও চলমান রয়েছে। চীনা প্রযুক্তি রপ্তানি বন্ধ করায় ঝুঁকির মুখে পড়েছে মার্কিন প্রতিরক্ষা সরবরাহ চেইন। এছাড়া টেসলা, জেনারেল মোটরস ও অ্যাপেলের মতো কোম্পানি বিকল্প উৎস খুঁজতে বাধ্য হচ্ছে। মার্কিন কোম্পানিগুলো এখন অস্ট্রেলিয়া ও কানাডার মতো দেশগুলো থেকে কাঁচা খনিজ আনলেও সেগুলো প্রক্রিয়াজাত করতে আবার চীনের উপর নির্ভর করতে হচ্ছে। বিশ্লেষকদের মতে 2022 সালে যুক্তরাষ্ট্র যখন চীনের ওপর একতরফা নিষেধাজ্ঞা চাপায়, তখন মার্কিন প্রশাসন ভেবে দেখেনি তারা চীনের ওপর কতটা নির্ভরশীল। তাই 200% শুল্কের হুমকি দিয়ে চীনকে আবারও আলোচনার টেবিলে আনতে চাইছেন ট্রাম্প। এদিকে মার্কিন ফেডারেল রিজার্ভ গভর্নর লিসা কুককে হঠাৎ করে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঋণ সংক্রান্ত জালিয়াতির অভিযোগ উঠেছে লিসার বিরুদ্ধে। স্থানীয় সময় সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে লিসাকে অবিলম্বে বরখাস্ত করার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্রের সংবিধান ও 1913 সালের ফেডারেল রিজার্ভ আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মার্কিন ফেডারেল মর্গেজ নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ, লিসা একাধিক মর্গেজ চুক্তিতে ভুয়া তথ্য দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, প্রতারণামূলক ও সম্ভাব্য অপরাধমূলক আচরণের কারণেই লিসা কুকের সততার উপর আস্থা রাখতে পারছেন না। তবে বিষয়টি নিয়ে ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফিলিস্তিনের গাজায় এবার হাসপাতালে বোমা হামলা চালিয়ে 5 জন সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নাসের হাসপাতালের ওই হামলায় এক সাংবাদিককে উদ্ধার করতে গিয়ে বোমায় প্রাণ হারান আরও 4 জন সাংবাদিক। এই নিয়ে ইসরায়েলি আগ্রাসনে 2 বছরে 270 জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছে। 2 বিশ্বযুদ্ধেও এত সাংবাদিক নিহত হয়নি বলে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির এক প্রতিবেদনে। ঘটনাস্থল দক্ষিণ গাজার নাসের হাসপাতালের ছাদের পাশের ফ্লোর। রয়টার্সের লাইভ প্রচারের প্রস্তুতি চলছিল সোমবার। ক্যামেরায় দাঁড়িয়ে হুসাইম আল মাসরি। হঠাৎ করে ইসরায়েলি বোমার আঘাতে মাসরি মাটিতে লুটিয়ে পড়ে। অন্য ফ্লোর থেকেও দৌড়ে আসেন 4 সাংবাদিক ও স্বাস্থ্যকর্মী। উদ্দেশ্য সহকর্মীকে উদ্ধার করা, কিন্তু সাথে সাথেই আরেকটি বোমা পড়ে একই জায়গায়। মুহূর্তেই প্রাণ হারান 4 সাংবাদিক সহ 21 জন। হুসাইম আল মাসরি রয়টার্সের হয়ে কন্ট্যাক্টে কাজ করতেন। নিহত অপর সাংবাদিকরা হলেন অ্যাসোসিয়েট প্রেসের ফ্রিল্যান্সার মারিয়ম আবু দাগা, আল জাজিরা মোহাম্মদ সালেমা, রয়টার্স সহ বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে কাজ করা আবু তোহা ও আবু আজিজ। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর ইসরায়েলি হামলায় গাজায় অন্তত 270 সাংবাদিক নিহত হয়েছেন। গড়ে প্রতি মাসে সাংবাদিক নিহতের সংখ্যা 13 জন। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির তথ্য মতে গাজায় যে সংখ্যক সাংবাদিক প্রাণ হারিয়েছেন, মার্কিন সিভিল ওয়ার, প্রথম কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এত সাংবাদিক হত্যা দেখেনি বিশ্ব। সাংবাদিক হত্যার ঘটনাকে যুদ্ধ অপরাধ বলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সেই সঙ্গে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার দাবিও জোরালো হচ্ছে আন্তর্জাতিক মহলে। ইহুদি বিদ্বেষে উস্কানির জন্য ইরানকে অভিযুক্ত করে দেশের রাষ্ট্রদূতকে দেশ ছাড়তে 7 দিনের আলটিমেটাম দিয়েছে অস্ট্রেলিয়া। বন্ধ হয়েছে ইরানে অস্ট্রেলিয়া দূতাবাসের কার্যক্রম। একই দিনে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে গুলিবর্ষণে 2 পুলিশ নিহত আর অপরজন আহত হয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোন রাষ্ট্রদূতকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া। পার্লামেন্টের অধিবেশনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, গত বছরের অক্টোবরে সিডনিতে আর ডিসেম্বরে মেলবোর্নে হামলার তদন্ত প্রতিবেদন জানার পর ক্যানবেরার ইরান দূতাবাস থেকে যুক্তরাষ্ট্রকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। সেই সাথে তেহরানে অস্ট্রেলিয়া দূতাবাসের কর্মীদের তৃতীয় কোনো দেশে সরে যেতে বলা হয়েছে। বিরোধী নেত্রী সুসান লি জানিয়েছেন, অস্ট্রেলিয়ার মাটিতে হামলায় ইরানের মতো ভিনদেশী জড়িত থাকার ঘটনা শিউরে ওঠার মতো উদ্বেগজনক। অস্ট্রেলিয়া সরকার কিছুদিন আগে ঘোষণা দিয়েছে, আগামী 1 সেপ্টেম্বর থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনের স্বাধীনতায় স্বীকৃতি দেবে। এতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইসরায়েল চরম কূটনৈতিক দ্বন্দ্ব চালালেও রাষ্ট্রদূত বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তেল আবিব। এদিকে ভিক্টোরিয়া রাজ্যে যৌন হয়রানিতে অভিযুক্ত ব্যক্তিকে ধরতে গিয়ে গুলিতে 2 পুলিশ নিহত হয়েছে। মেলবোর্ন থেকে প্রায় 300 কিলোমিটার উত্তর পূর্বের শহর আলপাইনে তল্লাশির জন্য পুলিশের একটি দল গেলে এই হতাহতের ঘটনা ঘটে। এরপরেই শিশুসহ পরিবারের সদস্যদের নিয়ে পালায় হামলাকারী। সেখানে আছে নদী, আছে সাগরও, কিন্তু তাপমাত্রা অনেক কম। অ্যান্টার্কটিকা মহাদেশের থেকেও অনেক বেশি ঠান্ডা সেখানে। শুধু তাই নয়, সেখানে হেঁটে না, চলতে হয় প্রায় লাফিয়ে লাফিয়ে। পৃথিবীর বাইরে এমনই এক জায়গায় বসবাস করার স্বপ্ন দেখছে মানুষ। সেটি হলো শনি গ্রহের চাঁদ টাইটান। আমাদের সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম এই চাঁদে পানি ছাড়াও আছে ঘন বায়ুমণ্ডল, যা মানুষকে মহাকাশের ক্ষতিকর বিকিরণ থেকেও রক্ষা করবে। কিন্তু শনির দশা কাটিয়ে সেখানে কি বসবাস করা যাবে? কি বলছেন বিজ্ঞানীরা? মানুষের বহু পুরনো স্বপ্ন পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহ বা চাঁদে স্থায়ীভাবে বসবাস করা। চাঁদ ও মঙ্গল গ্রহ নিয়ে যেমন গবেষণা চলছে, তেমনি বিজ্ঞানীরা আরো দূরে তাকাচ্ছেন। সেই দূর ভবিষ্যতের সম্ভাব্য ঘর হতে পারে শনি গ্রহের রহস্যময় চাঁদ টাইটান। বিজ্ঞানীরা ইতোমধ্যেই মনে করছেন, একদিন হয়তো টাইটান মানব সভ্যতার দ্বিতীয় আবাস হতে পারে। কিন্তু আসলেও কি তা সম্ভব? মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য মতে টাইটান সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম চাঁদ। এটি মঙ্গল গ্রহ থেকেও বড়। এখানে ঘন বায়ুমণ্ডল রয়েছে, যা প্রধানত নাইট্রোজেন দিয়ে তৈরি। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো টাইটানে তরল হ্রদ, নদী ও সমুদ্র পাওয়া গেছে। তবে এগুলো আমাদের পরিচিত পানি নয়, বরং মিথেন ও ইথেন নামের তরল গ্যাস। বিজ্ঞানীরা বলছেন, পানি না থাকলেও টাইটানের রাসায়নিক পরিবেশ জীবন ধারণের জন্য উপযুক্ত হয়ে উঠতে পারে ভবিষ্যতে। টাইটানকে মানুষের বসবাসযোগ্য জায়গা হিসেবে ভাবার অন্যতম কারণ হলো এর বায়ুমণ্ডল। পৃথিবীর বাইরে খুব কম জায়গাতেই এত ঘন বায়ুমণ্ডল পাওয়া গেছে। এর ফলে মানুষ মহাকাশের ক্ষতিকর বিকিরণ থেকে আংশিক সুরক্ষা পেতে পারে। এছাড়া টাইটানের বায়ুমণ্ডলে জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ডস পাওয়া গেছে, যা জীবনের মূল উপাদান।
সায়েন্স জার্নালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই জৈব যৌগগুলো সঠিক পরিবেশে জীবনের বিকাশ ঘটাতে পারে, তবে সেখানে বসবাস করাটা মোটেও সহজ হবে না। টাইটানের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় -179°C, যা অ্যান্টার্কটিকা মহাদেশ থেকেও অনেক বেশি ঠান্ডা। ফলে সেখানে বেঁচে থাকার জন্য মানুষকে বিশেষ প্রযুক্তি নির্ভর ঘরে থাকতে হবে। আরেকটি বড় সমস্যা হলো পৃথিবীর বায়ুমণ্ডলের মতো সেখানে নাইট্রোজেন থাকলেও কোনো অক্সিজেন নেই। তাই সেখানে গেলে মানুষকে শ্বাস নেওয়ার জন্য সবসময় বিশেষ অক্সিজেন সাপোর্ট থাকতে হবে। মানুষের দৈনন্দিন জীবন টাইটানে কেমন হতে পারে সেটিও ভেবে দেখেছেন গবেষকরা। টাইটানের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় 7 গুণ কম, ফলে মানুষ খুব সহজে চলাফেরা করতে পারবে। সেখানে হাঁটা মানে হবে প্রায় লাফিয়ে লাফিয়ে চলা। সহজ ভাষায় বলতে গেলে পৃথিবীতে যেখানে এক লাফে সর্বোচ্চ 1.5 ফুট উপরে ওঠা যায়, সেখানে টাইটানে এক লাফে 12 ফুট পর্যন্ত, অর্থাৎ প্রায় 1 তলা উপরে ওঠা যাবে। নাসা ভবিষ্যতে টাইটানের ড্রোন পাঠানোর পরিকল্পনা করছে, যার নাম ড্রাগনফ্লাই মিশন। এই ড্রোন টাইটানের মাটিতে অবতরণ করে পরিবেশ, রাসায়নিক গঠন এবং সম্ভাব্য জীবন অনুসন্ধান করবে। তবে টাইটানে বসতি স্থাপনের অন্যতম প্রধান বাধা হলো বিশাল দূরত্ব। পৃথিবী থেকে টাইটানের দূরত্ব প্রায় 1.4 বিলিয়ন কিলোমিটার। বর্তমান প্রযুক্তিতে সেখানে পৌঁছতে কয়েক বছর সময় লেগে যাবে। এছাড়া এত দীর্ঘ সময় মহাকাশচারীদের নিরাপদ রাখা, খাদ্য, পানি ও শক্তির যোগান দেয়া বিশাল চ্যালেঞ্জ। তবুও গবেষকরা আশা ছাড়ছেন না। ইউরোপিয়ান স্পেস এজেন্সির মতে টাইটান সৌরজগতের অন্যতম সম্ভাবনাময় স্থান, যেখানে মানব বসতি গড়ে উঠতে পারে ভবিষ্যতে। হয়তো আগামী 1 শতকের মধ্যে সেখানে মানুষের জন্য ঘরবাড়ি, ল্যাবরেটরি কিংবা ছোট্ট শহর তৈরি করা সম্ভব হবে। পেরুর উপকূলবর্তী অঞ্চলে অস্বাভাবিক ঢেউয়ের কারণে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সমুদ্রের রোষের কারণে পেরুর উপকূলে মানুষ জীবন ও জীবিকা মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়ে গেছে। প্রবল ঢেউয়ের কারণে 100টিরও বেশি বন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়াবিদরা মনে করছেন এই প্রাকৃতিক দুর্যোগের পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে। এবার পেরুর উপকূলবর্তী অঞ্চলে অস্বাভাবিক ঢেউয়ের কারণে চরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ব্যাপক অসুবিধায় পড়েছে মানুষ। বিপুল শব্দ করে ঢেউগুলো ক্রমাগত এসে উপকূলের শান্তি বিনষ্ট করে দিচ্ছে। উপকূলবর্তী বাড়িঘরগুলো ঢেউয়ের তাণ্ডবে দুলতে শুরু করেছে। ফলে মানুষের মুখে উদ্বেগের ছাপ আর চোখে ভীতি দেখা দিয়েছে। এই অস্বাভাবিক সাগরের উত্তেজনা পুরো এলাকাকে যেন ভয়ে জর্জরিত করে তুলেছে। রয়টার্সের তথ্য মতে সাগরের তাণ্ডবের কারণে গত 25 আগস্ট পেরুর উপকূলবর্তী অঞ্চলের 100টিরও বেশি বন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে সতর্কতা জারি করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে কর্তৃপক্ষ। অস্বাভাবিক ঢেউয়ের কারণে স্থানীয় জনজীবন ও মৎস্যজীবীদের জীবিকা মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি প্রাণঘাতী এন্টি সাইক্লোনকে দায়ী করেছে পেরুর জাতীয় আবহাওয়া ও জলবিদ্যুৎ সংস্থা। ওই এলাকায় অস্বাভাবিকভাবে প্রবল সাগরের ঢেউ আঘাত হানার পর এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পেরুর নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রবার্তো কার্লোস তেল্লো বানসেন্স গত 24 আগস্ট লাম্বাইক প্রদেশের সান হোসে অঞ্চলের উপকূল এলাকায় একটি জাহাজ রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। নৌবাহিনী জানায়, ওই নাবিক সমুদ্রে পড়ে গিয়েছিলেন। তার নিথর দেহ প্রায় 1 কিলোমিটার দূরে সমুদ্র থেকে উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এন্টি সাইক্লোনের কারণে উপকূলীয় এলাকায় বিভিন্ন ধরনের স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে জনগণকে উপকূলীয় অঞ্চল ও পানিতে যাতায়াত করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে প্রশাসন। এমন পরিস্থিতিতে জেলেরা আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন। তারা সমুদ্রের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন এবং দ্রুত মাছ ধরার কাজে ফেরার দিন গুনছেন। এদিকে পেরুর নৌবাহিনী জানিয়েছে, এই প্রতিকূল পরিস্থিতি আগামী 27 আগস্ট পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই এন্টি সাইক্লোনটি সর্বশেষ দক্ষিণ আমেরিকার বিভিন্ন বন্দরগুলোতে ব্যবসায়িক কার্যক্রমকে প্রভাবিত করেছে। আবহাওয়াবিদরা বলছেন, এই প্রবল ঢেউ ও ঝড়ের পেছনে জলবায়ুর পরিবর্তনের প্রভাব রয়েছে। 2024 সালের শেষ দিকে এবং 2025 সালের শুরুতে চিলি, পেরু ও ইকুয়েডরের অনেক বন্দরে তীব্র ঝড়ের কারণে জাহাজ চলাচল কয়েকদিন বন্ধ রাখা হয়েছিল।